স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসিকে জন আস্থা অর্জন করতে হবে, সংলাপে গণমাধ্যম কর্মীদের পরামর্শ। আগামী নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি, ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান। বাংলাদেশে দ্রুত নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। 6 বছরেও শেষ হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার বিচার, দ্রুত রায় কার্যকর চায় পরিবার। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। একই সাথে মূলধারার গণমাধ্যমকে অবাধে কাজ করার সুযোগ দেয়া এবং গুজব রোধে ফ্যাক্ট চেকিংয়ের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সোমবার ইসির সাথে সংলাপে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার উপর গুরুত্ব দেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো সংলাপ করে নির্বাচন কমিশন। সোমবার সকাল ও বিকালে 2 সেশনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পৃথক সংলাপে অংশ নেয় কমিশন। সাংবাদিকরা বলেন, 5 আগস্ট পরবর্তী নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশে নির্বাচন কমিশনকে এমন নির্বাচন করতে হবে যাতে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত তৈরি হয়। কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সাধারণ মানুষের আস্থা অর্জন করা। এই নির্বাচন কমিশন আনটেস্টেড এখনো। আমরা জানি না আসলে এই নির্বাচন কমিশন এরকম একটা বড় নির্বাচন করার জন্য কতটা প্রস্তুত। আপনাদের মিডিয়া এবং পিআর টিম যেটা আছে সেখানে একটা চিন্তা করে দেখতে পারেন। আমাদের হাউস থেকে তো আমরা ফ্যাক্ট চেকিং করার চেষ্টা করি, আপনারা কোন একটা ফ্যাক্ট চেকিং টিম করতে পারেন কিনা। আমরা চাই আপনাদের মধ্য দিয়ে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের একটা দৃষ্টান্ত স্থাপন হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ভালো নির্বাচন হবে কিনা এমন সংশয় প্রকাশ করেন কেউ কেউ। বক্তারা বলেন, নির্বাচনে কোনো পক্ষের না হয়ে কর্মকর্তাদের কাজ করতে হবে। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ কঠিন। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের আস্থাটা পুরোপুরি এখনো আসেনি। এই আস্থাটা ফেরানোর ব্যাপারে আসলে নির্বাচন কমিশন কি উদ্যোগ নিচ্ছে এটা আমাদের প্রথম জানা দরকার। মানুষ চাইবে না যে আমি শুধুমাত্র ভোট দিতে গিয়ে আমি অ্যাসল্ট হই বা আমার কোনো ক্ষতি হোক। সেই জায়গাটা আপনাদের নিশ্চিত করা সাধারণ মানুষ যেন ভোট দিতে আসে। সিসি বলেন, দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচন ভালো করার বিকল্প নেই। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি সেই ব্যবস্থা আমরা করব। আমরা মিডিয়াকে অ্যাক্সেস দিতে চাই। বিকজ উই ওয়ান্ট টু মেক দি হোল এক্সারসাইজ ট্রান্সপারেন্ট। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমরা আপনাদেরকে সাথে চাই। তিনি জানান, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কাজ করছে ইসি। অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ হাতে নিয়েছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশা ব্যক্ত করেছেন তিনি। তবে অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনেও বিএনপি প্রস্তুত বলে জানান তারেক রহমান। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন তিনি। অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দলকে রাজনীতিতে স্বাগত জানান তারেক রহমান। শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে একপাক্ষিক হিসেবে বর্ণনা করেন তিনি। সংসদ নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ উল্লেখ করে তিনি বলেন, এতে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছেন। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তারেক রহমান। সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলনে দীর্ঘ 2 দশক পর কোনো গণমাধ্যমের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত এই রাজনীতিক ভার্চুয়ালি যোগ দেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সঙ্গে। কি অবস্থা করেছিল স্বৈরাচার, এ সময় নিজের কথা বলার অধিকারের ওপর সাবেক হাসিনা সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করেন তারেক রহমান। কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম
হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না। গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল ও বিএনপির নেতাকর্মীদের অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি। জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই যে 5ই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। 1/11 জরুরি সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। এরপর থেকে লন্ডনে আছেন তারেক রহমান। বিবিসি বাংলার প্রশ্ন ছিল, তিনি দেশে ফিরছেন কবে? ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে, সেই প্রশ্ন করা হয় দলটির শীর্ষ এই নেতার কাছে। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে, সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে উত্তর দেন তার বড় সন্তান। যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা ইস্যুতেও প্রশ্ন ছিল বিবিসি বাংলার। 71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। সাক্ষাৎকারটির প্রথম পর্ব সোমবার সকালে বিবিসি বাংলার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দেশে জনপ্রিয়তা বাড়ায় জামায়াতের প্রতি বিদেশিদেরও আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি কথা জানান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব তুরস্ক। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বিদেশি বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী বা উপমন্ত্রীদের বৈঠক। এর অংশ হিসেবে সোমবার বিএনপি ও জামায়াত ইসলামীর সাথে বৈঠক করেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। তুরস্কের প্রতিনিধি দলের সাথে বৈঠকে জামায়াতের নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তুরস্ককে জানানো হয়, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমির জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। হঠাৎই বিদেশিদের এত আনাগোনা কেন, এমন প্রশ্নের জবাব দিয়ে তিনি জানান, তৃণমূল পর্যায়ে জামায়াতের সমর্থন বাড়ায় দলটির প্রতি বহির্বিশ্বের আগ্রহ বেড়েছে। জনগণের সাথে জামাত ইসলামের যে সম্পর্ক, দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার, সব মিলিয়ে রাজনীতি জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের বক্তব্য সম্পর্কে এখনই কোনো প্রতিক্রিয়া নয় বলে জানান এই জামায়াত নেতা। এ ব্যাপারে বলতে গেলে আমাদেরকে ইন্টারনেটে আলোচনা করি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে দিল্লির। একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয় বলে মন্তব্য করেন তিনি। ভারত সফরে রয়েছেন বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিক্যাবের সদস্যরা। দিল্লির সাউথ ব্লকে সোমবার সকালে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মতবিনিময় করেন তারা। 2400 pending cases of nationality verification. বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন বাস্তবতায় দুই দেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয় ও বাংলাদেশে বিচার, নির্বাচন ও সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। Try and find solution
elections, and it is not. দেশটির প্রত্যাশা বাংলাদেশে দ্রুত নির্বাচন, যা হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। একই সঙ্গে বিক্রম মিস্ত্রি খোলাসা করেন কিভাবে জনগণ ও দেশের বর্তমান সরকার ভোট অংশগ্রহণমূলক করতে পারে সে বিষয়ে। We are only. বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক, এটাই আমরা চাই। নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করব আমরা। মনে রাখা উচিত, সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলতে হবে। মিস্ত্রি জানান, শেখ হাসিনার ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক। This is a judicial and legal process. It requires শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটি আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না। examining this issue, and we look forward to working together with the Bangladesh authorities. পুশিন সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য এবং ভিসার বিষয়েও কথা বলেছেন এই কূটনীতিক। For some reason, the regular channels are not working as well as they should. দুই দেশই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছে। আগামীতে অংশীজন হিসেবে এসব বিষয়ে জোর পদক্ষেপ দেখা যাবে। 400 pending cases of nationality verification. তিনি জানান, আগামীতে সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ মাথায় রাখবে বলেও প্রত্যাশা করে ভারত। সামনের দিনে ভারত এবং বাংলাদেশ দুই দেশই মানুষে মানুষের সম্পর্ক উন্নয়নে কাজ করবে। তবে বড় অংশীজন হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকতে চায়। তবে আগামী দিনে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবার বেশি আগ্রহ ভারতের। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, নয়াদিল্লি, ভারত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার 6 বছরেও শেষ হয়নি। 2019 সালের 7 অক্টোবরের এই হত্যাকাণ্ডের 2 বছরের মধ্যে নিম্ন আদালত 25 আসামির 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাইকোর্ট এ রায় বহাল রাখায় এখন আপিল নিষ্পত্তির অপেক্ষা। দ্রুত রায় কার্যকর চায় আবরার ফাহাদের পরিবার। 14 মিনিট 43 সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে 5 ঘন্টা ধরে আবরার ফাহাদের উপর নির্যাতন চালানো হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরেবাংলা হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নির্যাতনে 2019 সালের 7 অক্টোবর মারা যান আবরার। 6 বছর আগে এই বুয়েট ক্যাম্পাসেই হারিয়ে যায় তরুণ এক প্রাণ, আবরার ফাহাদ। নির্মম নির্যাতনের সেই রাত এখনও তাড়া করে পরিবার ও সহপাঠীদের। এই ঘটনায় 25 জনকে আসামি করে মামলা হয়। এদের মধ্যে 21 জন কারাগারে, 1 জন কারাগার থেকে পালিয়েছে এবং 3 জন শুরু থেকেই পলাতক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক আসামিদের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল পর্যায়ে রয়েছে। অনারেবল হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন, সেই রায়ে দেখবেন আইনজীবীদের যে সাবমিশনগুলো আছে, সেই সাবমিশনগুলো উক্ত রায়ে কখনোই আলোচনা বা রিভার্ট করা হয়নি। অনারেবল অ্যাপিলেট ডিভিশন আশা করি সেই বিষয়টি আমাদেরকে সবকিছু বিবেচনা করে যে রায় দিবেন, সেই রায়ে আমরা ন্যায় বিচার পাবো। যারা দণ্ডিত, যারা আসামি, মোটামুটি সবাই আপিল ফাইল করেছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কবে নাগাদ শুনানি হতে পারে। তো যেহেতু এটা একটা চাঞ্চল্যকর মামলা, তো আশা করি আমরা দ্রুত হতে এটা শুনানি হবে। আবরারের পরিবার বলছে 6 বছরেও ন্যায় বিচার পুরোপুরি নিশ্চিত হয়নি। উচ্চ আদালতে শুনানি ধীরগতিতে চলছে। এই ধারা যাতে অব্যাহত থাকে, যাতে অন্যদিকে প্রভাবিত না হয়, সেটাও হয়তো হইতে পারে। এই সরকারের কাছে অনুরোধ থাকবে যেন ওনারা থাকা অবস্থায় যেন আমাদের বিচার কাজটা সম্পন্ন করে। বুয়েট শিক্ষার্থীরা বলছে, আবরার হত্যার বিচারের দ্রুত সমাপ্তি না হলে সমাজে অন্যায়ের বার্তা ছড়িয়ে পড়বে। এতদিনেও আমরা দেখলাম যে ওই নৃশংসতম যারা খুনিরা, তাদের বিচার এখনো কার্যকর হয়নি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি 5 আগস্টের পরে কিন্তু পালিয়ে গিয়েছে। আমরা এটার কার্যকর দেখতে চাই এবং বাস্তবিক প্রয়োগ দেখতে চাই, যাতে ভবিষ্যতে যারা এই ধরনের অপকর্ম করার ন্যূনতম ইচ্ছা মনের মধ্যে রাখছেন, তারা যাতে সতর্ক হয়ে যায়। আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে শেরেবাংলা হলে নাম ফলক নির্মাণ করা হয়েছে। আবরার ফাহাদ হত্যার 6 বছর পরও বিচার শেষ হয়নি। এখনো ন্যায় বিচারের শেষ পরিণতির অপেক্ষায় পরিবার, সহপাঠী ও পুরো জাতি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
বাংলাদেশ থেকে কর্মী নিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় চুক্তি করেছে সৌদি আরব। সোমবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ বিন সোলাইমান আল রাজি চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের আগে দুইজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে ইকামা বা ওয়ার্ক পারমিট নবায়নের দায়িত্ব নিয়োগকর্তাকে পালন করা এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন স্বল্প সময়ে এক্সিট ভিসা পান সেসব বিষয় তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল। সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসেসকোর মহাপরিচালক ডক্টর সালিম এম আল মালিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর ইউনুস ও তার বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী উদ্যোগগুলোর প্রতি গভীর শ্রদ্ধা জানান ডক্টর আল মালিক। বৈঠকে তিনি ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণকে আইসেসকোর শিক্ষা, যুব উন্নয়ন ও পরিবেশ বিষয়ক কৌশলগত পরিকল্পনায় যুক্ত করার অনুমতি চান। প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা আইসেসকোর শিক্ষা ও টেকসই উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয়। এদিন আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল জানায় এ মামলায় অভিযোগ আমলে নেয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে। 14 অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচিত এই মামলার 4 আসামির সবাই পলাতক। আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণাদি উপস্থাপন করেছেন। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 6 জন ব্যক্তিকে, আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। মানিকগঞ্জ শহরের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা, দোকানটির মালিক শুভ দাসের সাজানো নাটক ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার সহ প্রায় 40 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গত 4 অক্টোবর রাতে দোকান মালিক শুভ দাসকে ছুরিকাঘাত করে 39.7 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে ডাকাতদের অবস্থান শনাক্ত করে জড়িত 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা জানায় দোকান মালিক শুভর প্ররোচনায় ডাকাতির নাটক সাজানো হয়। পরে দোকান মালিক শুভ দাস ও স্থানীয় মোটরসাইকেল মেকানিক আমানত হোসেনকে আটক করা হয়। ছুটি শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন রাকসু ও চাকসুর প্রার্থীরা। চাকসুর প্রার্থীরা বিভিন্ন অনুষদ, শাটল ট্রেন ও মোড়ে মোড়ে ভোটারদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এদিকে রাকসুর প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজি ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আশপাশের টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল, একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে প্রচারণা চালান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি কিছু এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তীরবর্তী এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটেছেন। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের 44টি জল কপাটি খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসছে। ফলে তিস্তার পানি হুহু করে বাড়ছে। কুড়িগ্রামেও বাড়তে শুরু করেছে তিস্তা ও দুধকুমার নদীর পানি। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে উদযাপিত হয় লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা উদযাপিত হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। ঘরে ঘরে লক্ষ্মী ধন সম্পদ তথা ঐশ্বর্যের দেবী হিসেবে পূজিত হন। লক্ষ্মী দেবী দ্বিভুজা ও তাঁর বাহন পেঁচা, তার হাতে থাকে শস্যের ভাণ্ডার। এই পূজায় মঙ্গল ঘট ও ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় আলপনায় লক্ষ্মীর ছাপ শোভা পায়।
দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে প্রবারণা উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ ফানুস উড়ানো। চট্টগ্রামে নানা আয়োজনে পালন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার সন্ধ্যা থেকে বৌদ্ধ মন্দিরের সামনে থেকে উড়ানো হয় ফানুস। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মমতে ভিক্ষুরা 3 মাসের বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা হিসেবে উদযাপন করেন। পটুয়াখালীর কলাপাড়ার নতুন পাড়া বৌদ্ধ বিহারে ফানুস উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রবারণা উৎসব। বরিশালে একসাথে 5 নবজাতকের জন্ম দিয়েছেন মা লামিয়া আক্তার। সোমবার দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে 3 জন ছেলে ও 2 মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসক মশিউর রহমান জানান, নবজাতকদের শারীরিক ওজন এবং আয়তন স্বাভাবিক। মা ও নবজাতকেরা সুস্থ আছেন। নবজাতকদের বাবা মোহাম্মদ সোহেল হাওলাদার পটুয়াখালী জেলার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। একসাথে 5 নবজাতকের জন্মের খবরে হাসপাতালের সামনে উৎসুক মানুষ ভিড় করেন। চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামস্ডেল এবং জাপানের সিমন সাকাগুচি। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এই ঘোষণা দেয়। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ মিলল এই পুরস্কার। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার নাম পেরিফেরাল ইমিউন টলারেন্স, যা বাইরে থেকে আসা ক্ষতিকর বস্তু এবং নিজের টিস্যুর মধ্যে পার্থক্য করতে শেখায় এবং প্রতিরোধ ব্যবস্থাকে শক্ত রাখে। এবার সেই পেরিফেরাল ইমিউন টলারেন্স প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারে অবদান রাখায় চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ম্যারি ব্রাস্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের বিজ্ঞানী সিমন সাকাগুচি। নোবেল কমিটি জানায়, 3 বিজ্ঞানীর এই গবেষণা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয় সেই কৌশল উদ্ঘাটন করেছে, যার ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন হলো। বিশেষজ্ঞদের দাবি, এই আবিষ্কার ক্যান্সারের পাশাপাশি ডায়াবেটিসের মতো অটো ইমিউন রোগের কার্যকরী চিকিৎসা পদ্ধতির নতুন দ্বার খুলে দিয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে গবেষণার নতুন ক্ষেত্র। নোবেল পুরস্কার প্রাপ্তরা প্রায় 1,20,00,000 মার্কিন ডলার এবং 1টি করে স্বর্ণপদক পাবেন। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজা তাদের হাতে পুরস্কার তুলে দিবেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। আগামীকাল গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হতে চলেছে। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাবের উপর মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষভাবে আলোচনা হতে পারে, তবে এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ হামলায় অন্তত 24 জন নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় শুরু হয় টানা হামলা। এই 2 বছরে জায়নবাদীদের বোমায় প্রাণ হারান 66,000-এরও বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েকদিনের প্রবল বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসেবে 28 জনের মৃত্যু এবং 43 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত 25 জন। বন্যার কারণে পাহাড়ে ভূমিধস, নদী উপচে প্লাবন, গ্রামীণ সড়ক ভেঙে পড়া এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু জেলা এখন বিদ্যুৎবিহীন। এছাড়া খাদ্য ও জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং জেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক ডজন গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এছাড়া মহানন্দা ও তিস্তা নদীর বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। তিব্বতে মাউন্ট এভারেস্টে তীব্র তুষার ঝড়ে আটকে পড়েছেন অন্তত 1000 মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। অন্তত 350 জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। চীনের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় 4900 মিটার উচ্চতায় আটকে পড়েন পর্যটকরা। খেলার খবর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আর সহসভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ক্রিকেটের উন্নয়নের জন্য সবার আগে বিসিবির গঠনতন্ত্র সংশোধন করার কথা জানিয়েছেন নতুন সভাপতি। আর পেছনের ঘটনা ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান ফারুক আহমেদ।
কাগজে কলমে শুরুতে সংখ্যাটি 191 জন হলেও সোমবার বিসিবি নির্বাচন শুরুর 1.5 ঘন্টা আগে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মোহাম্মদ ফাইজুর রহমান ভুইয়া। ফলে নানা আলোচিত সমালোচিত বিসিবি নির্বাচনে 190 জন ভোটারের অংশগ্রহণে সকাল 10টায় রাজধানী 5 তারকা হোটেলে শুরু হয় ভোট গ্রহণ। বিকাল 4টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ভোট দেন 147 জন। এতে 3 ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক নির্বাচিত হন। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এরপর বোর্ডের সর্বোচ্চ চেয়ার বিসিবি সভাপতি নির্বাচন করার জন্য নবনির্বাচিত পরিচালকদের নিয়ে ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। আরও সহসভাপতি হন ফারুক আহমেদ। মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। দুজন সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। ফল প্রকাশের পর বিসিবি নবনির্বাচিত 2 শীর্ষ কর্মকর্তা দেশের ক্রিকেটের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যাদের নিয়ে কিছুদিন আগেও গণমাধ্যমে হয়েছে নানা সমালোচনা। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়। ক্রিকেটের ল সাথে সাথে ছোট ছোট প্লেইং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ, পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। নির্বাচনে 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার বসছে বিসিবি নতুন পরিচালনা পর্ষদের বোর্ড সভা। মিরপুরে বিসিবি কার্যালয়ে ওই সভায় কে কোন কমিটির দায়িত্ব পাবেন তা নির্ধারণ করা হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসিকে জন আস্থা অর্জন করতে হবে, সংলাপে গণমাধ্যম কর্মীদের পরামর্শ। আগামী নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি, ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান। বাংলাদেশে দ্রুত নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। এবং 6 বছরের শেষ হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার বিচার, দ্রুত রায় কার্যকর চায় পরিবার। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।